ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আলাপ স্টাডিজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। একই সাথে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গত ভিডিও টেন্স পার্ট 1-এ আমি আপনাদের সামনে কথা বলছিলাম টেন্স আসলে কি এই বিষয় সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় পার্ট টেন্স পার্ট 2 আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়তেই ঢুকে যাচ্ছি যে টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে আমাদের কি কি বিষয় জানতে হবে। তো প্রথমেই বলা দরকার যে টেন্স জানার আগে আমার যেগুলো আগে জানতে হবে তার প্রথমেই আমি আপনাদের কয়েকটি বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করব। কয়েকটি বাক্য আমি লিখেছি, যেখানে দেখা যাচ্ছে যে 1 নম্বরে যেটা আছে সেটা হলো রহিম ইজ এ গুড। 2 নম্বর উই লাভ আওয়ার কান্ট্রি। 3 নম্বর দে আর স্টুডেন্ট। 4 নম্বর হি ওয়ান্টস টু হেল্প। 5 নম্বর শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। তো এখানে এই বাক্য দেওয়ার উদ্দেশ্য, আমরা যে বাক্যগুলো এখানে উপস্থাপন করলাম শুরুতেই, যেখানে বলা হয়েছে যে টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আমাদের কি কি বিষয় জানতে হবে। তার প্রথমে আমি আপনাদেরকে 5টা বাক্য উপস্থাপন করে দেখালাম। এই 5টা বাক্য আসলে কি, কারণ আমরা জানি যে একটা বাক্য গঠন করতে হলে সেখানে অবশ্যই একটি ভার্ব থাকা লাগে। তো এই যে 5টা বাক্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এইগুলো দিয়ে কি আমি পুরো টেন্সটা ডিটেলস আলোচনা করতে পারবো? তার উত্তরটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে থাকবেন, মনোযোগ সহকারে এটি বোঝার চেষ্টা করবেন। কারণ গতদিন আমি বলছিলাম যে টেন্স হলো একটা কমন সেন্স অফ ম্যাটার। তো এই বিষয়টা অর্থাৎ খুবই মনোযোগ সহকারে যদি এটা দেখা যায়, তাহলে আশা করা যায় যে আমরা তো সবই টেন্স জানি, কিন্তু তবুও কেন এত ভুল আমরা টেন্সে গিয়ে করি, সেই জিনিসটা সমাধান করার জন্যই আমার এখানে আসা এবং এটা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমি বলে রাখি যে ভার্ব ছাড়া টেন্স ভালোভাবে বোঝা কখনোই সম্ভব না, এটা আমরা জানি। আর আমরা যখনই ক্লাসে যাই তখনই কিন্তু প্রথমেই আমরা পার্ট অফ স্পিচের কোনো অংশ নিয়ে আলোচনা করতে হলে আমরা প্রথমেই কিন্তু ভার্ব নিয়ে কথা বলি। কারণ আমরা জানি যে একটা সেন্টেন্স গঠন করতে হলে সেখানে ভার্বের গুরুত্ব কতটুকু। লার্নার তারা কিন্তু একটা ভার্ব ছাড়া একটা বাক্য কখনোই তৈরি করতে পারবে না। এই বিষয়টা উপলব্ধি করেই আমরা প্রথমে ক্লাসে গিয়ে একটা শিক্ষার্থীকে ভার্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমরা দ্বিতীয় অংশে চলে আসছি যে ভার্ব ছাড়া টেন্স ভালোভাবে বোঝা কখনো সম্ভব নয়। এই যে ভার্ব ছাড়া টেন্স ভালোভাবে বোঝা কখনো সম্ভব না, কাজেই আমাদের জানতেই হবে যে ভার্ব কত ধরনের হতে পারে। আমরা কিন্তু পিছনের বিষয়টা ভুলে যাইনি, আমরা কিন্তু টেন্স নিয়ে কথা বলতে গিয়ে ভার্বে আসছি। তো আমরা ভার্বের গুরুত্ব কতটুকু একটা টেন্স গঠনের ক্ষেত্রে, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে পরিষ্কার হব। আপনারা ধৈর্য সহকারে থাকবেন। ভার্ব কত ধরনের হতে পারে? আমরা জানি যে ভার্ব অনেক ধরনের হতে পারে। ভার্ব এর কয়েকটা প্রকার আছে, আমি বিস্তারিত প্রকার নিয়ে অবশ্যই ভার্ব নিয়ে একটা ভিডিও একদিন করব। তো এখানে যেহেতু ভার্বের বিষয়টা জড়িয়ে আসছে, তো এখানে আমাদের যে প্রয়োজন, অর্থাৎ টেন্স করতে গেলে যে ভার্বগুলো আমাদের খুবই প্রয়োজন, যেগুলো ছাড়া টেন্স করা সম্ভব নয়, ঠিক সেই ভার্বের প্রকারভেদ নিয়ে আমি এখানে কথা বলবো। তা ভার্ব হলো আপনার অনেকগুলো প্রকার আছে। তার ভিতরে একটা প্রকার আসছে অ্যাকশন ভার্ব, আর একটা প্রকার আসছে স্টেট ভার্ব। এখানে দুইটা ভার্বের বিষয়টা আমাদের একটু পরিষ্কার হতে হবে যে অ্যাকশন ভার্বটা কি, স্টেট ভার্বটা কি। স্টেট ভার্বটা হলো যে ভার্ব টেন্স হিসেবে কন্টিনিউয়াস অথবা পারফেক্ট হতে পারবে না, কিন্তু অ্যাকশন ভার্বটা কি, যে ভার্বটা প্রেজেন্ট হতে পারবে,
পাস্ট হতে পারবে, ফিউচার হতে পারবে, আবার অনুরূপভাবে যে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট হতে পারবে, কন্টিনিউয়াস হতে পারবে, কিংবা পারফেক্ট হতে পারবে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারবে। তো এই যে জায়গাটা, এখানে আমাদের খুবই গুরুত্বর সাথে লক্ষ্য করতে হবে যে অ্যাকশন ভার্ব এবং স্টেট ভার্বটা কি। তো আমি স্টেট ভার্বটা নিয়ে আগে কথা বলছি। আমি একটা স্টেট ভার্বের লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে যেমন দেখুন যে বিলিভ, নো, লাইক, লাভ, ওয়ান্ট, ওন, অ্যাপিয়ার, সেম, নিড ইত্যাদি। এই যে এমন ধরনের একটা লম্বা লিস্ট আছে স্টেট ভার্ব। তো স্টেট ভার্বের বিষয়টা আমি আপনাদের সামনে এর আগেই ক্লিয়ার করেছি যে এই ভার্বগুলো কন্টিনিউয়াস হবে না, পারফেক্ট হবে না। আবার এখানে অ্যাকশন ভার্বের একটা লিস্ট আপনাদের সামনে আমি আনছি। তো এখানে দেখেন যে অ্যাক্ট, ডিগ, লাই, স্মাইল, অ্যাগ্রি, ডাইভ, লিফট, স্নেজ, আনসার, ড্রাও, লিসেন, স্নোর ইত্যাদি। এই ভার্বগুলো আপনার অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বগুলোর কাজ কি? এটা প্রেজেন্ট কিংবা পাস্ট কিংবা ফিউচার, অনুরূপভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে প্রত্যেকটা ফর্মে কিন্তু এর পদাচরণ থাকবে। এই যে ভার্ব দুই ধরনের হতে পারে, তো আমরা এই ভার্বের গুরুত্বটা কেন এখানে লিখছি? আমরা কিন্তু সবাই জানি যে একটা সেন্টেন্স কিংবা একটা বাক্য যখন আমরা তৈরি করতে চাই, একটা বাক্য যখন আমরা গঠন করতে চাই, সেই বাক্যে কিন্তু আপনি কখনোই একটা ভার্ব ছাড়া সেই বাক্যটাকে গঠন করতে পারবেন না। তাছাড়া এখানে আপনার যেটা আসছে যে আমরা টেন্স নিয়ে কথা বলছি, অর্থাৎ কাল নিয়ে কথা বলছি, অর্থাৎ সময় নিয়ে কথা বলছি। এই সময়টা মূলত একটা কাজের সাথে সম্পর্কযুক্ত। যেহেতু একটা ভার্ব, একটা কাজ, কোনো একটা বাক্যের কাজ, এই কাজটাকে কোন সময় সংঘটিত হচ্ছে সেটা বোঝানোর জন্যই এই টেন্সটা প্রয়োজন পড়ে। একটা বাক্য যখনই গঠন করা হয় তার একটা অ্যাকশন থাকে, সেই অ্যাকশনটা কোন সময় সংঘটিত হয়, সেটা আম, কোন সময় সংঘটিত হয় সেইটাই মূলত পরিষ্কার করার জন্য ভার্বের বিভিন্ন ধরনের গঠনটা হয়। এবং বিভিন্ন ধরনের যে গঠনটা হয়, এই বিভিন্ন ধরনের গঠনটাই হলো আমার বিভিন্ন ধরনের টেন্স। তো আমি এখানে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই যে অ্যাকশন ভার্বটা সময়কে সময়কে পরিবর্তন করে, এক এক সময় এক একটা কাজ সংগঠিত হয়। একবার ক্লিয়ার ভাবে বোঝার জন্য একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে দেখুন, আমি একটা কাজ করছি, অর্থাৎ আমি খেলা করছি। তো খেলাটা আমি করছি, এই খেলাটা আমি যখন করছি তখন কিন্তু একটা প্রেজেন্ট টাইম, কিন্তু খেলাটা শেষ হয়ে যাচ্ছে, খেলাটা গত হয়ে যাচ্ছে, আবার আমি আগামী দিন হয়তো খেলা করব। তাই আমার এখানে যে ভার্বটা খেলা করা, তো এই যে ভার্বটা খেলা করা, কখনো এই খেলা শেষ হয়ে যায়, অতীত হয়ে যায়, কখনো এটা আমি পরিকল্পনা করে করব, আবার কখনো আমি খেলাধুলার ভিতরে থাকি। এই যে একটা এক ভার্বের একটা কাজের যে বিভিন্ন ধরনের সময় আছে, এই সময়টা বিভিন্ন সময়তে এই কাজটা সংগঠিত হয়। এই বিভিন্ন সময়তে যে এই কাজটা সংগঠিত হয়, এই সময়টাই হলো আমার টেন্স। তো এই যে টেন্স করতে গেলে ভার্বের প্রয়োজন। যেহেতু ভার্বের প্রয়োজন, সেহেতু আমি ভার্বের একটা লিস্ট আপনাদের সামনে প্রাথমিকভাবে তুলে ধরছি। তো এখানে আমরা এখন আসবো যে অ্যাকশন ভার্ব কত ধরনের হতে পারে। অর্থাৎ এখানে যে অর্থাৎ আমরা এখানে যে স্টেট ভার্বের কথাটা বললাম কিংবা অ্যাকশন ভার্বের কথা বললাম, আমি কিন্তু ক্লিয়ার করেছি আপনাদের সামনে যে স্টেট ভার্বটা কখনো কন্টিনিউয়াস হয় না, পারফেক্ট হয় না। কিন্তু অ্যাকশন ভার্বটা সকল ভার্বের ভিতরে পদচারণা থাকে। যেহেতু সকল ভার্বের ভিতরে পদচারণা থাকে, সেহেতু অ্যাকশন ভার্বের রূপ আছে, সেই রূপটা আমাদের ক্লিয়ার হইতে হবে। কারণ অ্যাকশন ভার্ব কখনো প্রেজেন্ট হবে, কখনো পাস্ট হবে, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো অ্যাকশন ভার্বকে প্রাথমিকভাবে আমরা দুইটা ধরনের ভাগ করব। অ্যাকশন ভার্বকে আমরা
প্রাথমিকভাবে দুইটা ভাগে ভাগ করব। আমাদের বোঝার সহজ অর্থাৎ বোঝার সুবিধার্থে আমরা দুইটা ভাগে অ্যাকশন ভার্বকে ভাগ করব, কারণ ভার্বটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ টেন্সের ডিটেলসটা বোঝার জন্য। তাই এই ভার্বটা আপনাদের অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে অ্যাকশন ভার্বের দুইটা ক্যাটাগরি আমরা এখানে ভাগ করছি। একটি হচ্ছে রেগুলার ভার্ব এবং আরেকটি হচ্ছে ইরেগুলার ভার্ব। কেন ইরেগুলার ভার্ব আর কেন বা ইরেগুলার ভার্ব, এটা কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। কারণ রেগুলার ভার্বটা আমরা যখন একটা ভার্বের তিনটে ফর্ম তৈরি করব, যে টাইম অনুযায়ী একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা রূপ বলবো। তো এখানে আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা ভিতরে যাচ্ছি। ভার্বের রূপ কিন্তু তিন ধরনের হয়। ভার্বের রূপ তিন ধরনের হয়। এই যে ভার্বের রূপ তিন ধরনের হয়, এই তিন ধরনটা কি আমি একটা লিস্ট আপনাদের সামনে আনলাম, যেখানে একটা ভার্বের তিনটে রূপ আছে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা প্রথম যে তিনটে ভাগ আমরা একটুখানি মনোযোগ সহকারে দেখব। যে প্রথম ভাগটা ফার্স্ট, একেবারে প্রেজেন্ট অ্যাক্ট আছে, তার পাশে যেটা আছে অ্যাক্টেড পাস্ট, আর পাস্ট পার্টিসিপল যেটা আছে অ্যাক্টেড। তো আমরা এখানে যেটা লক্ষণীয় বিষয় দেখছি সেটা হলো অ্যাক্ট যেখানে আছে সেটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্টে আছে অ্যাক্টেড অর্থাৎ ইডি যোগ আছে, এবং পাস্ট পার্টিসিপলও আছে অ্যাক্টেড, ইডি যোগ আছে। তো এখানে আমরা যে লক্ষণীয় বিষয় দেখছি যে দুইটা জায়গায় ইডি যোগ আছে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। অনুরূপভাবে ইসমাইল কিংবা ইসমাইল, ইসমাইল, এখানে কিন্তু প্রথমটার থেকে একটু ব্যতিক্রম। যে ইসমাইল, এখানে স্পেলিংটা আসবে SMILE, অর্থাৎ সর্বশেষ আছে ই। কিন্তু যখন আমরা পাস্ট ফর্মে যাচ্ছি SMILED, ইসমাইল, অর্থাৎ এখানেও কিন্তু ইডি আছে ওপরের মতো, কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। যে মূল যে ভার্বটা ছিল ইসমাইল, সেই ইসমাইল ভার্বটার শেষে ই ছিল, পাস্ট করার ক্ষেত্রে শুধুমাত্র ডি যোগ করি, কিন্তু ওপরে যেটা হয়েছে অ্যাক্ট, এর শেষে কিন্তু আমরা ইডি যোগ করি। তো এই যে ওপর এক আর ইসমাইল, এই দুটারই কিন্তু ইডি আছে, কিন্তু একটা প্রেজেন্ট ইডি ছিল, একটা প্রেজেন্ট ই ছিল, আর আমরা শুধুমাত্র ডি যোগ করি। অনুরূপভাবে আমরা অ্যাগ্রিড যদি লক্ষ্য করি, তো অ্যাগ্রিতে দেখবো ডবল ই আছে, আমরা অ্যাগ্রিড করি। এই যে প্রসেসটা কোনো ভার্বের শেষে ডি অথবা ইডি যোগ করে আমরা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল করছি, এগুলোকে আমরা রেগুলার ভার্ব বলছি। এগুলো রেগুলার ভার্ব বলছি। যে সকল ভার্বের শেষে আমরা ইডি অথবা ইডি যোগ করে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি, সেই ধরনের ভার্বগুলোকে আমরা রেগুলার ভার্ব বলছি। কিন্তু নিচের যে ভার্বগুলো আমরা যদি লক্ষ্য করি, তো দেখবো যে নো, নিউ, নন, পুট, পুট, গো, ওয়েন্ট, গান, এখানে কিন্তু এক একটা ফর্মে গিয়ে এক একটা ধর্ম। নো, নিউ, নন, এখানে কিন্তু ইডি যোগ নেই, ভিন্ন ভিন্ন ধরন আছে। তো প্রত্যেকটা ভার্ব যখন প্রত্যেকটা ফর্মে রূপে গিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম কিংবা পাস্ট ফর্ম কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ফর্মে গিয়ে যখন সেটা ভিন্ন ভিন্ন ভাবে গঠিত হয়, তখন কিন্তু আমরা সেটাকে ইরেগুলার ভার্ব বলি। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই তিনটা আমাদের কিন্তু বোঝা খুবই প্রয়োজন, বিশেষ করে টেন্সের ক্ষেত্রে। টেন্স ক্লিয়ার হতে গেলে, টেন্স সম্পর্কে বুঝতে হলে কিন্তু এই বিষয়টা আমাদের খুবই জরুরি। এখন আমরা পরের বিষয়টা যাই, যে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের একটু জানা দরকার। অক্সিলারি ভার্বটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, কারণ অক্সিলারি ভার্ব যদি আমরা সঠিকভাবে জানতে না পারি, তাহলে টেন্সের কোথায় কিভাবে কোন অক্সিলারি ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব বসবে সেটা কিন্তু আমরা ক্লিয়ার হতে পারবো না। আর যখনই আমরা এই মিস্টেকটা করবো অক্সিলারি ভার্ব কিন্তু ফরমেশনের বিষয়টি, তখনই কিন্তু এই ভার্বটার যে ভুলটা হয় সেই ভুলটাই আমরা নিমজ্জিত হব। কারণ অক্সিলারি ভার্বটা টেন্সের আইডেন্টিফিকেশনের জন্য
খুবই জরুরি এবং খুবই জানা প্রয়োজন। তো অক্সিলারি ভার্বটা আমরা অবশ্যই জানবো। অক্সিলারি ভার্ব মূলত বি ভার্ব এবং মডাল ভার্ব। আমরা সবাই এটা জানি যে অক্সিলারি ভার্ব বলতে মূলত বি ভার্ব এবং মডাল ভার্ব বলে। কাজে অক্সিলারি ভার্বের আমি একটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, যে am is are, was were, have has had ইত্যাদি, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। আমরা অবশ্যই এটা জানি, তবুও আমি আরো ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে এটাকে উপস্থাপন করলাম। তাছাড়া মডাল অক্সিলারি ভার্ব আছে, যেহেতু মডাল অক্সিলারি ভার্বের গুরুত্ব অস্বীকার করা যায় না, সুতরাং আমি এখানে মডাল ভার্বের একটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা দেখবেন সেটা। মডাল ভার্বের যে লিস্টটা আসছে, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এক্সেট্রা, এগুলো হলো আপনার মডাল ভার্ব। তো অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের টেন্সকে আইডেন্টিফাই করার জন্য। সুতরাং আপনারা অবশ্যই মডাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের এই বিষয়টাও খুব মনোযোগ সহকারে দেখবেন। এই বিষয়টা আপনাদের মাইন্ড সেটটা অর্থাৎ কমন সেন্সের ভিতরে সবসময় মেমোরাইজ করে রাখতে হবে আমাদের। এটা এখন আমরা মূল যে বিষয়টায় যাব, সেটা হলো নাও উই ক্যান ডিসকাস অ্যাবাউট টেন্স। আমরা পিছনের যে বিষয়টা বললাম, বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা টেন্স করতে গেলে আমাদের কোন কোন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আমরা সেই বিষয়টাই দেখলাম যে ভার্বের অনেকগুলো প্রকার আছে। সেই প্রকারের ভিতর থেকে কিন্তু আমরা অল্প কিছু প্রকার ওখানে উপস্থাপন করেছি, কারণ আমরা জানি যে ভার্বের যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্ক ইন ভার্ব, এছাড়া আরো অনেকগুলো ভার্ব আমাদের সামনে আসে, আমরা সে সম্পর্কে জানি, আপনারাও নিশ্চয়ই সেটা সম্পর্কে জানেন। কিন্তু আমরা এখানে খুবই অল্প ভার্ব নিয়ে কথা বলেছি, সেটা হলো অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব, অক্সিলারি ভার্ব। কারণ এই ভার্বগুলোই আমার টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি এই ভার্বকে খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে টেন্সটা আমাদের কাছে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। আমরা কিন্তু সবাই টেন্স জানি, তবু আমরা কেন ভুল করি? এই যে আমরা সবাই টেন্স জানি, কেন আমরা তবুও এই টেন্সকে ভুল করি? টেন্সের যে ব্যবহারের দিক থেকে ভুল করি, কেন ভুলটা আমরা করি? কারণটা আমাদের এখনই ক্লিয়ার হইতে হবে, কারণ আমরা ডিসকাস করবো হলো আপনার টেন্স। তো যেহেতু আমি টেন্স নিয়ে ডিসকাস করব, তো এখানে প্রয়োজন আছে যে ভার্বের গুরুত্বটা টেন্সকে কতটুকু প্রভাবিত করে সেটাকে বোঝা। ভার্বটা কি? কাজ। একটা ভার্ব হলো কাজ। টেন্সটা কি? টেন্সটা হলো সময়। এখন যদি দেখা যায় যে একটা কাজ আপনি করেছেন কিংবা করছেন কিংবা করবেন, আপনি একটা কাজ শেষ করেছেন, আপনি কিন্তু যে কাজটা শেষ করছেন সেটা কিন্তু একসময় অতীত হয়ে যাচ্ছে। আপনি যে কাজটা আহ, করছেন সেটা কিন্তু বর্তমানের ভিতরে, আপনি একটা কাজ করবেন সেটা কিন্তু ভবিষ্যতে আছে। আমাদের এই যে কাজ, একটা কাজ এর বিভিন্ন সময়টাকে আমাদের বুঝতে হবে, যে আমি একটা কাজ করছি, তো এই যে কাজটা করছেন কোন সময়তে এই কাজটা, আমি কি বর্তমান সময়তে কাজটা করছি, না কাজটা আমার অনেক আগে শেষ হয়ে গেছে, নাকি আমি পরে এই কাজটা। যদি আমি দেখা যায় যে কাজটা শেষ করেছি অনেক আগে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো কাজ এর হয়ে আসছে, এটা কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে এই সময় কাজগুলো অতীত, কিন্তু সেই কাজগুলোর যে কাজ, এই কাজটা কিন্তু একই রকম থাকছে, সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু কাজটা একই রকম থাকছে, ভার্বটা একই রকম থাকছে, এই ভার্বটা কিন্তু আমাদের কাছে সবসময় প্রেজেন্ট থাকে, কাজটা সবসময় আমাদের কাছেই থাকে, কাজ আমাদের সাথে লেগেই থাকে, কিন্তু সময়টা পরিবর্তন হয়ে যায়। যেহেতু এই সময়টা পরিবর্তন হয়ে যায়, তাই টেন্সটাও পরিবর্তন হয়ে যায়। কারণ টেন্স হলো সময়, সময়টা কাজের সাথে যুক্ত, কাজ শেষ হয়ে যাবে এটাই স্বাভাবিক, এবং কাজ পরিকল্পনা মাফিক চলবে, আমার আগামী পরিকল্পনা থাকবে, বর্তমান আমি কাজ করব, কাজ একটা শেষ হয়ে অতীত হয়ে যাবে। এই যে কাজ একটা শেষ হয়ে চলে যাচ্ছে আমার কাছ থেকে, সময় চলে যাচ্ছে, এই যে সময়টা আমার কাছ থেকে চলে যাচ্ছে,
এই সময়টা মূলত পাস্ট। কিন্তু আমি যে কাজটা করছি আপনাদের সামনে, আমি যে কথাটা বলছি, এটা কিন্তু আমার কাছে আবার যেটা আমি আগামী দিন হয়তো করবো, আপনারা রিকোয়েস্ট করবেন কিংবা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের প্রয়োজনীয় কথা আমার সঙ্গে বলবেন, আমাকে পরামর্শ দেবেন, কিংবা আপনাদের কোনটা প্রয়োজন সেটা হয়তো বলবেন, বললে হয়তো আমি সহযোগিতা করার চেষ্টা করবো নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এই যে পরিকল্পনা, আমি সামনে একটা কি করব, কিংবা আমি বর্তমান কি করছি, কিংবা অতীতে আমি শেষ কি করে ফেলেছি, এটা কিন্তু আমাদের কাছে আমরা জানি যে টেন্সের টেন্সের তিনটে ফর্ম আছে, অর্থাৎ টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্সটা বর্তমান কাল, পাস্টটা অতীতকাল এবং ফিউচারটা ভবিষ্যৎকাল। আমরা এটাও জানি যে প্রত্যেকটা যে ভাগ, অর্থাৎ প্রেজেন্টকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে, পাস্টকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, ফিউচারকেও চারটে ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু আমরা সবাই জানি। তবুও আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এই প্রত্যাশা নিয়ে আমি এখানে আপনাদের এই বিষয়টা সম্পর্কে কথা বলতে চাই। প্রেজেন্টের যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট বলেন, কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিংবা প্রেজেন্ট পারফেক্ট, কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, এই যে চারটি ফর্ম আছে, এটা কিন্তু পাস্টেও আছে, ফিউচারেও আছে। যখন প্রেজেন্ট আমি যাচ্ছি তখন ইনডিফিনাইটটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট বলছি, কন্টিনিউয়াসকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, পারফেক্টকে আমি প্রেজেন্ট পারফেক্ট বলছি, আবার পারফেক্ট কন্টিনিউয়াসকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি। অনুরূপভাবে পাস্টে যখন যাবো তখন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারে যাব তো তখন আমি কিন্তু বলবো যে ফিউচার ইনডিফিনাইট, কিংবা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ একটা টেন্সের তিনটে ফর্ম থেকে টোটালি 12টা ফর্ম। তবে কেন আমি এই চারটে ফর্মকে এখানে উল্লেখ করেছি, কারণ আমরা যদি এই চারটে ফর্ম খুব গভীরভাবে মনোযোগ সহকারে এই চারটে ফর্মকে আমি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আমি আমার কমন সেন্স দ্বারা এই চারটিকে যদি আমি উপলব্ধি করতে পারি, প্রকৃতভাবে উপলব্ধি করতে পারি, তাহলে ওই বাদ বাকি যে দুইটা আছে পাস্ট এবং ফিউচার, ওটা আমাদের কাছে বুঝতে তেমনটা কঠিন হবে। যার কারণে আমি চারটিকে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রাথমিকভাবে আমি প্রেজেন্ট টাইম নিয়ে কথা বলছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিয়ে কথা। প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্সটা হলো বর্তমানে আমি যে কাজগুলো করছি, আপনাদের সামনে যে কথাগুলো আছে, এটা কিন্তু আমার প্রেজেন্ট একটা টাইম, কিংবা আমি একটা কাজ শেষ করেছি, তার ফলাফল এখনো বিদ্যমান আছে। এই সময়টা কিন্তু present। তো আমরা যদি লক্ষ্য করি তো প্রেজেন্টকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। কেন তিনটে ভাগে ভাগ করা হইলো না? কেন আরো দুইটা ভাগে ভাগ করা হইলো না? কিংবা কেন 6টা ভাগে ভাগ করা হইলো না? কেন 5টা ভাগে ভাগ করা হইলো না? কারণ একটা কাজ এই চারটে ভাগেই করা সম্ভব। আমরা যে একটা ভার্ব দেখি, এই ভার্বটার কাজ, এই কাজটা এই চারটে সময় শুধুমাত্র করা সম্ভব, এর বেশি সময়তে কিংবা কম সময়তে করা সম্ভব না। সেই বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার করার জন্য, আপনাদের কাছে আরো পরিষ্কার করার জন্য আমি একটু ডিপলি যাই যে ইনডিফিনাইট হলো অনির্দিষ্ট। একটা মানুষ, কাজটা শুধুমাত্র মানুষের সাথে সংশ্লিষ্ট, এই কাজটা যার যার সাথে সংশ্লিষ্টতা আছে, এই কাজটার সংশ্লিষ্টতা যার যার সাথে আছে, তার কিন্তু একটা কাজের করার ধরন, কারণ সে মানুষ করুক কিংবা কোনো প্রাণী করুক, আর যে করুক না কেন, তার কাছে কিন্তু কাজটা করার ধরন। কারণ আমরা জানি, আমি যখন বাজারে যাই তো আমি আমি কিন্তু সহসাই যে কথাটা বলি যে আমি বাজারে যাই, আমি খাই, আমি খেলা করি, আমি বই পড়ি, এটা হলো আপনার একটা অনির্দিষ্ট জেনারেল অ্যাক্টিভিটি। এর সঙ্গে কিন্তু কেউ ওই কাজটায় তখন কিন্তু সংশ্লিষ্ট হয় না। একটা মানুষের যে দৈনন্দিন কাজ থাকে, সেই কাজটা শুধুমাত্র মুখে প্রকাশ করে, কিন্তু ওই কাজের সাথে তার কোনো সংশ্লিষ্টতা তখন থাকে। আমি বাজারে যাই, তার মানে আমি বাজারে যাচ্ছি না। আমি খেলা করি, তখন কিন্তু আমি খেলা করছি। আমি ভাত খাই, তখন কিন্তু আমি ভাত খাচ্ছি না। এই যে আমি দৈনন্দিন যে রুটিন মাফিক যে কাজগুলো, সেটা যে জেনারেল এক্সপ্রেশন আমরা করি, আমরা যে জেনারেল এক্সপ্রেশনটা করি, কিন্তু কাজের ভিতরে সংগঠিত হয়নি। একটা মানুষ দৈনন্দিন যে কাজগুলো করে, কিংবা একটা প্রাণীর যে দৈনন্দিন যে বৈশিষ্ট্য, সেই কাজগুলো সে করে, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট, ওই কাজের ভিতরে সংশ্লিষ্ট না। আমি আবারও ক্লিয়ার করছি আপনাদের যে একটা মানুষ যে কাজ করে, কিংবা একটা প্রাণী যে কাজ করে, যে দৈনন্দিন
দৈনন্দিন রুটিন মাফিক যে কাজটা, জেনারেল এক্সপ্রেশনটা, তখন কিন্তু ওই কাজের ভিতরে সে সংযুক্ত থাকে না, সংশ্লিষ্ট থাকে না। আমি খেলা করি, তার মানে এই নয় যে আমি খেলা করছি, আমি এমনি বলছি যে আমি খেলা করি। আমি বাজারে যাই, আমি এমনি বলছি যে আমি বাজারে, কিন্তু তখন কিন্তু আমি বাজারে যাচ্ছি। আমি বই পড়ি, আমি ঘুমাই, আমি গোসল করি, আমি খাই, আমি টিভি দেখি, আমি কথা বলি, আমি যে অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো আমি করি, যেগুলো আমি করি, কিন্তু সেই সময় আমি ওই কাজের ভিতরে সংশ্লিষ্ট নেই। এই এমন ধরনের রুটিন মাফিক কাজটা, এমন ধরনের জেনারেল এক্সপ্রেশনটা, এই দৈনন্দিন যে রুটিন মাফিক কাজ, এই কাজটাই হলো আপনার ইনডিফিনাইট। এই টাইমটাকে ইনডিফিনাইট বলে। তো এই টাইমটাকে যেহেতু ইনডিফিনাইট বলছে, যদি এটা বর্তমান সংঘটিত কোনো দৈনন্দিন রুটিন হয়, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। যদি অতীত কোনো দৈনন্দিন রুটিন হয়, যা আমি খেতাম, আমি যেতাম, আমি ঘুমাতাম, আমি স্কুলে যেতাম, এই ধরনের কাজগুলো পাস্ট ইনডিফিনাইট হয়ে যাচ্ছে। আমি করব, আমি খাবো, এটা তো মানে রুটিন মাফিক একটা পরিকল্পনা, যে ভবিষ্যৎ পরিকল্পনা, এটা কিন্তু আপনার ফিউচার ইনডিফিনাইট কিংবা সিম্পল ফিউচার হয়ে যাবে। কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াসটা হলো একটা মানুষ কিংবা একজন, সে ব্যক্তি হোক, প্রাণী হোক, যখন সে কাজের ভিতরে তার ইনভলভমেন্ট থাকে, যখন সে ওই কাজটার সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তখন কিন্তু সেটা কন্টিনিউ। আমাদের এটা আরো ক্লিয়ার হতে হবে, ইনডিফিনাইট আর কন্টিনিউয়াস এর ভিতরে পার্থক্যটা, সিম্পল এবং কন্টিনিউয়াস এর ভিতরে পার্থক্য। কন্টিনিউয়াসটা হচ্ছে সেই ধরনের সময়, যে সময়ের ভিতরে কাজটা সংগঠিত হয় না, শুধুমাত্র দৈনন্দিন রুটিনকে প্রকাশ করে। কন্টিনিউয়াসটা কি? একটা কাজের ভিতরে নিজেকে ইনভলভ রাখ, যখন একটা কাজ হচ্ছে তার ভিতরে আমি, অর্থাৎ আমি খাওয়ার কাজটা করি, আমি যে কথাটা বলি, এই কথাটা যে বলছি, এটা কিন্তু কোয়ান্টিটি। আমি এখন কাজটা করি, আমি লিখছি, আমি খেলা করি। যখন একটা মানুষ কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, সেটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। এটা আমার বুঝতে হবে। পারফেক্টটা কি? পারফেক্ট হলো কাজটা শেষ হয়ে গেছে, ওই কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। এই ধরনের কাজটা, যেমন আমি খেয়েছি, আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে, কেবল আমি বসছি। তো আমি খাচ্ছি, আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি, আমি খাই। এই যে খাই, এটা কিন্তু রুটিন মাফিক একটা কাজ, তখন কিন্তু এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম না, কিন্তু যখন আমি বলছি আমি খাচ্ছি, তখন কিন্তু এই কাজের সাথে আমি সংশ্লিষ্ট আছি। পারফেক্টটা তখন হচ্ছে যখন আমার খাওয়ার কাজটা শেষ হয়ে যায়, আমি একটা টেবিলে বসে খাচ্ছি, কিংবা ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, কিংবা যে যে পরিবেশে বসে খাই, সেই পরিবেশে সে খেয়ে কেবল শেষ করেছে, খেলা করে কেবল শেষ করেছে। এই যে ঘুমানোর কাজটা, সে ঘুমিয়েছে, ঘুমানো শেষ হয়ে গেছে। এই ধরনের কাজটা, যখন একটা কাজ অর্থাৎ অ্যাকশনটা শেষ হয়ে যাবে, কিন্তু ফলাফলটা বিদ্যমান থাকবে, তখন সেটাকে আমরা পারফেক্ট টেন্স বলবো। পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? পারফেক্ট কন্টিনিউয়াসটা আগের কন্টিনিউয়াস টেন্সের মতোই, এখানে কোনো পার্থক্য নেই। কন্টিনিউয়াস যেমন কাজের সঙ্গে ইনভলভ ছিল, পারফেক্ট কন্টিনিউয়াসটাও তদ্রূপ কাজের ভিতরে ইনভলভ থাকবে। কারণ আমি একটা ঘড়ি উড়াচ্ছি, আকাশে ঘড়ি উড়াচ্ছি, সেই ঘড়ি যখন আমি উড়াচ্ছি, তখন সেটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হচ্ছে? পারফেক্ট কন্টিনিউয়াসটা সেটা হচ্ছে যে আমি ঘড়ি উড়াচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু আমি সকাল থেকে ঘড়ি উড়াচ্ছি, কিন্তু আমি 2 ঘন্টা যাবৎ ঘড়ি উড়াচ্ছি, কিংবা আমি 30 মিনিট ধরে ঘড়ি উড়াচ্ছি। এই যে সময়টা, একটা ডিউরেশনটা দেওয়া, কাজ চলছে, কিন্তু এই কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি, শেষ হয়ে গেলে কিন্তু পারফেক্ট হয়ে, কিন্তু কাজটা চলছে, সেই চলার ভিতরে আমি কতটুক সময় ধরে এই কাজটার সঙ্গে যুক্ত আছে, সেই সময়টা প্রকাশ করে। এই ডিউরেশনটা যদি ওখানে সেট করা হয়, তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটা আমার মনে রাখতে হবে। কন্টিনিউয়াসটা হলো যে আমি খাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে আমি খাচ্ছি, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস। কিন্তু যখন আমি বলছি আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, তখন কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ আগের যে কন্টিনিউয়াস সময় উল্লেখ ছিল না, কিন্তু এই কন্টিনিউয়াস যে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, এই জায়গায় 2 ঘন্টা সময়কে উল্লেখ করা হচ্ছে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স সর্বদা কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, একটা ডিউরেশন উল্লেখ থাকবে, যেটা পারফেক্ট হবে, কিন্তু ডিউরেশন উল্লেখ না থাকলে সেটা কন্টিনিউয়াস। আশা করি আপনারা এই টেন্সের যে বিষয়টা, 4টে ফর্মের যে বিষয়টা, এই সম্পর্কে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই টেন্স সম্পর্কে আপনারা স্বচ্ছ ধারণাটা পেয়েছেন কিনা। এখন আমরা যাচ্ছি ফর্ম অফ টেন্স। কারণ আমরা জানলাম
যে একটা কাজ দৈনন্দিন মাফিক, রুটিন মাফিক হয়, আমি সেই কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকি না, সেটা ইনডিফিনাইট। আমরা জানলাম যে একটা কাজ আমি করছি, চলমান প্রসেসে আছে, সেটা হলো কন্টিনিউয়াস টেন্স। আমরা এটা জানলাম কাজটা শেষ করে আমি বসলাম, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে, সাম্প্রতিক কাজটা শেষ হয়ে গেছে, ফলাফল বিদ্যমান আছে, সেটা হলো আপনার পারফেক্ট। আবার এটাও আমরা জানলাম যে একটা সময়, যদি ডিউরেশনটা সেট করা হয় কোনো কাজের সঙ্গে, যে কাজটা চলমান পর্যায়ে আসছে, তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আমরা কিন্তু এই চারটে কন্টিনিউয়াস টেন্সের সম্পর্কে, চারটে টেন্স সম্পর্কে, আমরা কিন্তু এই চারটে টেন্স সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি। আমরা এটাও জানানোর চেষ্টা করেছি যে ভার্ব গুলো কেন খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ভার্ব গুলো কেন খুবই গুরুত্বপূর্ণ আমি জানলাম, যে কোনটা কোন টেন্স, কোন সময়টা কোন টেন্স, আমরা কিন্তু এটা জানলাম। কিন্তু ফর্ম অফ টেন্স এটা যদি আমি ক্লিয়ার ভাবে না জানি, একটা ফর্ম অফ টেন্স যদি এটা আমি ক্লিয়ার ভাবে না জানি, তাহলে কিন্তু আমরা ইউজেসের ক্ষেত্রে এই ভুলটা করে ফেলবো। কারণ টেন্স কিন্তু আমরা জানলাম সবাই, যে কোন সময়কে কোন টেন্স বলে, এটা কিন্তু আমরা সবাই জানলাম। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমি যখন লিখতে যাব, আমি তো বুঝতে পারবো যে কোন টেন্স, কোন সময়কে কোন টেন্স বলছে, কোন কাজটা কোন টেন্স। একটা কাজ আমি রুটিন মাফিক করছি, সেটা হলো আহ করি, যেটা যেটা সংশ্লিষ্টতা নেই, সেটা হলো ইনডিফিনাইট। করছি সেটা কন্টিনিউয়াস, শেষ হয়ে যাচ্ছে পারফেক্ট, একটা ডিউরেশন সেট করা হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এটা আমরা মুখে জানছি, আমরা চলনে জানছি, কিন্তু যখন আমি খাতায় এটাকে ইউজ করতে যাব, লেখার ক্ষেত্রে যখন এটাকে ইউজ করতে যাব, তখন ফর্ম অফ টেন্স এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে। ফরমেশন অফ টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন লেখার ক্ষেত্রে এটাকে ব্যবহার করি। তো আমি আগামী দিনকে আপনাদের ফর্ম অফ টেন্সের বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাতে চাবো। আমার এই ভিডিওই এখানে আমি টেন্সের যে বিস্তর আলোচনা করেছি, আপনারা অবশ্যই সবাই জানেন, কিন্তু তারপরও আমার এই আলোচনাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।